আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আপনারা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ আবদুল্লাহ, পড়াশোনা করছি হলি ফ্যামিলি মেডিকেল কলেজে। প্রিভিয়াসলি আপনাদের সাথে একটা ক্লাস হয়েছে কোষ বিভাজনের উপরে। আজকে আমরা চতুর্থ অধ্যায় আপনাদের জীববিজ্ঞান বইয়ের জীবনী শক্তি নিয়ে আজকে আমরা ইনশাল্লাহ ক্লাস করব এবং ইনশাল্লাহ এর উপর ভালো একটা কনসেপ্ট নিয়ে আমরা যাব। জীবনী শক্তি আপনাদের বায়োলজি বইয়ে যতগুলো চ্যাপ্টার আছে বা যতগুলো অধ্যায় আছে তার মধ্যে একটু কঠিন তুলনামূলক বাকিগুলো অধ্যায় থেকে। আমি চেষ্টা করব এই অধ্যায়ে আপনাদের যত ইজিলি বিষয়টা আপনাদের বোঝানো যায় এবং যেন আপনারা পরীক্ষা এখান থেকে একটা সৃজনশীল অবশ্যই আসবে এবং যেন আপনারা সেটা আনসার করতে পারেন, সেরকমভাবে ইনশাল্লাহ আজকে ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। জীবনী শক্তি। জীবনী শক্তি মানে কি স্যার? জীবনী শক্তি মানে হচ্ছে উদ্ভিদ তার জীবন ধারণের জন্য অবশ্যই শক্তি প্রয়োজন। শক্তি ছাড়া কোনো জীব বেঁচে থাকতে পারে না পৃথিবীতে। তো এই অধ্যায়ে আমরা উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে এবং সেটি কিভাবে খাদ্য থেকে শক্তি তৈরি করে এই প্রক্রিয়া নিয়ে আমরা জানবো ইনশাল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা চিত্র দেওয়া আছে। চিত্রতে কি আপনার হচ্ছে কি দেখা যাচ্ছে? একটা গাছ দেখতে পাচ্ছেন, অর্থাৎ একটা উদ্ভিদ। এখানে দেখতে পাচ্ছেন সানলাইট এবং এখানে দেখতে পাচ্ছেন কার্বন ডাইঅক্সাইড বায়ু থেকে যাচ্ছে। নিচে দেখতেছেন যে পানি উদ্ভিদের মূল দিয়ে কাণ্ডে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ পাতায় প্রবাহিত হচ্ছে। কেন এই ঘটনাগুলো ঘটতেছে? আবার দেখতে পাচ্ছেন যে উদ্ভিদের পত্ররন্ধ্র দিয়ে অক্সিজেন বের হয়ে যাচ্ছে এবং মানুষ সেই অক্সিজেন গ্রহণ করতেছে এবং মানুষ আবার কার্বন ডাইঅক্সাইড পরিবেশে ছেড়ে দিচ্ছে। উদ্ভিদ সেই কার্বন ডাইঅক্সাইড আবার তার পত্ররন্ধ্রের মধ্যে নিয়ে নিচ্ছে। কেন এই ঘটনাগুলো ঘটছে ইনশাল্লাহ আমরা সামনে জানব। চলে আমরা নেক্সট স্লাইডে যাই। আসেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কি লেখা? জীবনী শক্তি ও এটিপির ভূমিকা। তো এটিপি এর ভূমিকা কি? এখানে একটা ফিগার আছে, তো এই ফিগারটা যদি আমি একটা সামারি করি, দেখেন এই ফিগারে যদি সামারি করি, এখানে উদ্ভিদ খাবার থেকে শক্তি পায়। উদ্ভিদ খাবার থেকে শক্তি পায়। শক্তি কি স্যার? উদ্ভিদের খাবারটা কি? উদ্ভিদের খাবারটা ভাইয়া C6H12O6, অর্থাৎ কার্বোহাইড্রেট বা শর্করা। এখন এই উদ্ভিদ কিভাবে এই শর্করা তৈরি করছে আমরা ইনশাআল্লাহ সামনে জানবো। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যখন আমরা ডিটেলসে জানবো তখন এই বিষয়টা টোটালি বুঝে ফেলবো। এখন এখানে কি হচ্ছে? উদ্ভিদ খাবার থেকে শক্তি পাচ্ছে। তো শক্তিটা কি? শক্তিটা হচ্ছে এটিপি। এই শক্তিটাকে এটিপি আকারে সংরক্ষণ করতেছে। কিভাবে? এই এটিপির কে এইভাবে লিখতে হয়, এটিপি। তো এখানে কি আছে স্যার? এটিপি। টিপি, টি মানে ট্রাই, পিতে ফসফেট, ট্রাইফসফেট। অর্থাৎ এখানে দেখেন আমি কয়েকটা শর্ট ফর্ম লিখে দিচ্ছি আপনাদের, শর্ট কয়েকটা লিখে দিচ্ছি। দেখেন এখানে ফুল ফর্ম লিখে দিচ্ছি। জি কি? এএমপি। এমপি কি স্যার? এডিনোসিন মোনোফসফেট। এম মানে মোনো, এম মানে হচ্ছে মোনোফসফেট। ডি মানে হচ্ছে ডাইফসফেট। টি মানে হচ্ছে ট্রাইফসফেট। তাহলে সব ঠিক থাকবে। তাহলে এটা হচ্ছে এডিনোসিন মোনোফসফেট, এটা হচ্ছে এডিনোসিন ডাইফসফেট। এটিপি হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট। তারপরে আরো কিছু লিখছি দেখেন, এগুলো হচ্ছে রিডিউস কোএনজাইম। আবার জিটিপি দেখেন, জিটিপি কি? গুয়ানোসিন ট্রাইফসফেট, গুয়ানোসিন ট্রাইফসফেট। টিতে ট্রাই, পিতে ফসফেট, পিতে ফসফেট।
এখানে আপনারা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া দেখতে পাবেন এই অধ্যায়ে। এখন বলবেন স্যার পড়তেছি বায়োলজি, এখানে কেমিস্ট্রি কি চলে আসলো কিনা? এরকম ভীতির কোনো কারণ নাই। এই অধ্যায়ে হালকা পাতলা কিছু রাসায়নিক বিক্রিয়া আছে যেগুলো খুবই সোজা, আমি আপনাদের বুঝাই দিব, ইনশাল্লাহ আপনারা সব বুঝে যাবেন। ভয়ের কোনো ভীতির কোনো কারণ নেই। তারপরে দেখেন NADH, তো NADH হচ্ছে, এতে হচ্ছে নিকোটিনামাইড, এতে হচ্ছে এডিনোসিন, ডিতে ডাইনিউক্লিওটাইড, এইচতে হচ্ছে হাইড্রোজেন। FADH এটা হচ্ছে ফ্ল্যাভিন এডিনিন ডাইনিউক্লিওটাইড ট্রাইফসফেট, ফ্ল্যাভিন এডিনিন ডাইনিউক্লিওটাইড ট্রাইফসফেট, নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন। আর জিটিপি তো বললাম গুয়ানোসিন ট্রাইফসফেট। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে, এই এটিপির সাথে কয়টা ফসফেট আমি বলছি, এটিপিতে এটিপি এডিনোসিন ট্রাইফসফেট, 3টা ফসফেট। এখন স্যার এই ফসফেটের কাজ কি? এই ফসফেটই হচ্ছে শক্তি। এই ফসফেটই কি? এই ফসফেটই হচ্ছে শক্তি। যখন ফসফেটই হচ্ছে শক্তি, যখন এই এটিপি থেকে একটা ফসফেট চলে যাবে, এটিপি থেকে একটা ফসফেট যখন চলে যাবে, এটিপি থেকে যখন একটা ফসফেট চলে যাবে, তখন সেটি হয়ে যাবে হচ্ছে এডিবি, এটিপি। ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইড কি? এটিপি। এটিপি নিয়ে আরো কিছু পড়াশোনা আমরা করব। ফসফেট গ্রুপ বিচ্ছিন্ন হলে শক্তি বের হয়ে আসে, ফসফেট গ্রুপ বের হয়ে আসলে শক্তি বের হয়ে আসে। অর্থাৎ এটিপি 3টা ফসফেট, এখানে ট্রাইফসফেট, ফসফেট কয়টা? 3টা। তো যদি এখানে একটা ফসফেট চলে যায়, একটা ফসফেট বিয়োগ হয়ে যায়, হয়ে যাবে এটিপিটা হয়ে যাবে কি? এডিপি। ট্রাই 3টা থেকে ডাই 2টা হয়ে যাবে। তাহলে ফসফেট যখন বের হয়ে যাবে এটিপি থেকে, তখন সেখান থেকে শক্তি আসবে। এই শক্তির কাজ কি ভাই? এই শক্তির কাজ হচ্ছে সেলের বা উদ্ভিদের বিভিন্ন সারবৃত্ত কাজে শক্তির প্রয়োজন হয়, এই শক্তিগুলো এই এটিপি থেকে খরচ হবে। তো মনে হচ্ছে এটিপি, এই বিক্রিয়ার নাম হচ্ছে ফসফোরাইলেশন। এই বিক্রিয়ার নাম কি? না, এখানে একটু ভুল হয়েছে। ফসফেট গ্রুপ বিচ্ছিন্ন হলে শক্তি বের হয়ে যায়, এই বিক্রিয়ার নাম হচ্ছে ডিফসফোরাইলেশন। ডিফসফোরাইলেশন তোমরা একটু কারেক্ট করে নাও, ও আছে ওইদিকে, ডিফসফোরাইলেশন, সরি, ডিফসফোরাইলেশন, ঠিকই আছে। তারপর দ্বিতীয় নাম্বার, প্রতি মোল এটিপি প্রাথমিক ফসফেট গ্রুপে 7.3 কিলো ক্যালোরি শক্তি থাকে। প্রতি মোল এটিপি প্রাথমিক ফসফেট গ্রুপে 7.3 কিলো ক্যালোরি শক্তি থাকে, যা প্রায় 30.55 কিলোজুল শক্তি জমা থাকতে পারে। এখন এটা কিভাবে হইলো? এটা হচ্ছে এইভাবে হয়েছে যে 7.3 কিলোজুল, এখন 1 কিলোজুল কিলোজুল 7.3 কিলো ক্যালোরি, আর 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। তাহলে 7.3 1 ক্যালোরি যদি 7.2 জুল হয়, তাহলে 7.3 হচ্ছে 4.2 মানে 4.2 দিয়ে গুণ করতে হবে, যেটা করলে আসে হচ্ছে 30.55 কিলোজুল। বুঝছে কিনা? তারপরে কি লেখা আছে? এডিনোসিন অণুর সাথে পর্যায়ক্রমে 1টি 2টি এবং 3টি ফসফেট যুক্ত হয়ে এডিনোসিন মনোফসফেট, এডিনোসিন ডাইফসফেট। ভাইয়া বলেছি যে যখন একটা ফসফেট যুক্ত হবে, মনো মানে এক, মনো মানে কত? এক। একটি ফসফেট যখন যুক্ত হবে তখন তার নাম হবে এএমপি, মানে এডিনোসিন মনোফসফেট। যখন দুইটা যুক্ত হবে তার নাম হচ্ছে ডাইফসফেট। যখন 3টা যুক্ত হবে
যখন তিনটা যুক্ত হবে তখন এর নাম হবে এডিনোসিন ট্রাইফসফেট। এখন এই যে এটিপি, এই যে ফসফেট যে এডিনোসিন এর সাথে যুক্ত হচ্ছে, ফসফেট যে এর সাথে যুক্ত হচ্ছে, একে বলা হয় ফসফোরাইলেশন। একে বলা হয় কি? ফসফোরাইলেশন। তাহলে ফসফেট যুক্ত হওয়াকে কি বলে? ফসফোরাইলেশন। আর ফসফেট যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন তাকে বলা হয় ডিফসফোরাইলেশন। ফসফেট যখন যুক্ত হয় তখন তাকে বলা হয় ফসফোরাইলেশন, আর ফসফেট যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন তাকে ডিফসফোরাইলেশন বলে। ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে যাই। এখন তোমরা এমসিকিউটা অ্যানসার করে দাও। কোনটিকে শক্তির, আচ্ছা শোন, এটিপিকে বলা হয়, এটিপিকে বলা হয় হচ্ছে শক্তি মুদ্রা। আরো নাম কি আছে? বায়োলজিক্যাল কয়েন। বায়োলজিক্যাল কয়েন। তাহলে এটিপির নাম কি? এটিপিকে কি নামে পরিচিত, মানে কি নামে ডাকা হয়? শক্তি মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন। তো কোনটিকে শক্তি মুদ্রা বলা হয়? নিচের কোশ্চেন এটিপি। তারপরে আসো, পৃথিবীতে যে কয়েকটা বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ, মানে যেটা ছাড়া প্রাণী জগৎ কোনোভাবেই তাদের জীবন ধারণ করতে পারে না, তার মধ্যে সালোক সংশ্লেষণ অন্যতম। তাহলে এই সালোক সংশ্লেষণটা কি? সালোক সংশ্লেষণটা হচ্ছে, সালোক সংশ্লেষণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া, এমন একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যেখানে সবুজ উদ্ভিদ এবং শৈবাল, কে সবুজ উদ্ভিদ এবং শৈবাল, সবুজ উদ্ভিদ এবং শৈবাল সূর্যালোকের সাহায্যে, কিসের সাহায্যে? সূর্যালোকের সাহায্যে। কি আরো কি লাগে? কার্বন ডাই অক্সাইড, পানি থেকে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করে। কি খাদ্য তৈরি করে? কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করে। এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়, উপজাত হিসাবে অক্সিজেন নির্গমন করে। উপজাত হিসাবে অক্সিজেন নির্গমন করে, তাকে কি বলা হয়? সালোক সংশ্লেষণ বলা হয়। তাহলে কি লাগতেছে এখানে? এখানে লাগতেছে হচ্ছে কারা সংশ্লেষণ করে? সবুজ উদ্ভিদ করে। আর কারা করে? শৈবাল করে। কিসের সাহায্যে? কার্বন ডাই অক্সাইড। কিসের সাহায্যে? কার্বন ডাই অক্সাইড। আর কি? পানি। আর কি? সানলাইট, সূর্যের আলো, সানলাইট মিলে কি তৈরি করে? কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করে। কি তৈরি করে? কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করে। এখন সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো কি কি? ক্লোরোফিল। ক্লোরোফিল মানে কি? পাতার ক্লোরোফিলে সালোক সংশ্লেষণ হবে। যেসব উদ্ভিদের ক্লোরোফিল আছে তারাই কেবল সালোক সংশ্লেষণ করবে। যেসব উদ্ভিদের ক্লোরোফিল আছে তারাই কেবল সালোক সংশ্লেষণ করবে। তাহলে ক্লোরোফিল প্লাস হচ্ছে আলো, পানি এবং কার্বন ডাই অক্সাইড, এই কয়েকটা জিনিস লাগবে। এটা এমসিকিউ, এটাই এমসিকিউ আসবে। সালোক সংশ্লেষণ একটি জৈব রাসায়নিক বিক্রিয়া। তারপরে কি? আচ্ছা, এটা এমসিকিউ, এটা খুবই ইম্পর্টেন্ট। বায়ুমণ্ডলে 0.03% এবং পানিতে 0.3% কার্বন ডাই অক্সাইড আছে। তাহলে বায়ুমণ্ডলে 0.03% এবং পানিতে 0.3% কার্বন ডাই অক্সাইড আছে। তাহলে ভাইয়া কোথায় বেশি কার্বন ডাই অক্সাইড আছে? কার্বন ডাই অক্সাইড বেশি আছে পানিতে। এখন সালোক সংশ্লেষণ করতে কার্বন ডাই অক্সাইড প্রয়োজন হয়। এখন কার্বন ডাই অক্সাইড যেহেতু পানিতে বেশি, তাহলে সালোক সংশ্লেষণ কোথায় বেশি? পানিতে সালোক সংশ্লেষণ বেশি। সালোক সংশ্লেষণ কোথায় বেশি? পানিতে বেশি। সালোক সংশ্লেষণ বেশি। তাহলে বেশিটা কোথায়? পানিতে। কেন? কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব পানিতে বেশি। দেখেন তারপর লাইনে লেখা আছে, তবে জল উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদের চেয়ে বেশি। কেন? কারণ কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব পানিতে বেশি। নেক্সট স্লাইড।
সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ বায়ুমণ্ডলে সর্বোচ্চ কত ভাগ কার্বন ডাই অক্সাইড ব্যবহার করতে পারে? এটার অ্যান্সার জেনে নাও। সর্বোচ্চ যদি বলে সর্বোচ্চ কত পার্সেন্ট কার্বন ডাই অক্সাইড মানে CO2, সর্বোচ্চ কতটুকু CO2 ব্যবহার করে? এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। এটার অ্যান্সার হচ্ছে 1%। এটার অ্যান্সার কি? 1%। বুঝতেছো কিনা তোমরা জানাও। বুঝতেছো কিনা জানো। ঠিক আছে, নেক্সট ক্লাসে যাই। পানিতে শতকরা কত ভাগ কার্বন ডাই অক্সাইড থাকে? অর্থাৎ পানিতে কত থাকে? পানিতে কার্বন ডাই অক্সাইড কত থাকে? অ্যান্সার করো। পানিতে সব থেকে বেশি থাকে, স্থলজের থেকে জলজে, তাহলে 0.3% হচ্ছে পানিতে থাকে। দেন নেক্সট স্লাইড। আচ্ছা, এই যে সালোক সংশ্লেষণের ধাপ রয়েছে, কয়টি ধাপ সালোক সংশ্লেষণের? 2টি ধাপ। একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নির্ভর পর্যায় মানে এখানে আলোর প্রয়োজন আছে, এখানে আলো অপরিহার্য, অর্থাৎ আলো ছাড়া আলোক নির্ভর মানে আলোর উপর নির্ভরশীল, আলো ছাড়া এই পর্যায়ে পসিবল না, হবে না। এখানে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এটা কি জিনিস? অর্থাৎ সূর্য যে শক্তিটা পৃথিবীতে দিচ্ছে, এই শক্তিটা উদ্ভিদ তার ক্লোরোফিলের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড, পানি ব্যবহার করে সে তার মধ্যে এটিপি হিসাবে, কার্বোহাইড্রেট হিসাবে জমা রাখে, অর্থাৎ খাদ্য তৈরি করে সে। এই প্রক্রিয়ায় এটিপি, এনএডিপি এবং হাইড্রোজেন আয়ন তৈরি হয়। এই প্রক্রিয়ায় উৎপন্ন হয় কি? এটিপি, এনএডিপি এবং হাইড্রোজেন আয়ন। এটিপি, এনএডিপি এবং হাইড্রোজেন আয়ন। ক্লোরোফিল অণু আলোর ফোটন শোষণ করে শক্তি সঞ্চয় করে। ক্লোরোফিল অণু কি করে? আলোর ফোটন হচ্ছে শক্তির প্যাকেট। ফোটন কি? শক্তির প্যাকেট। ফোটন হচ্ছে শক্তির প্যাকেট। ফোটন হচ্ছে কি? শক্তির প্যাকেট। এই শক্তি ব্যবহার করে এডিপি এবং অজৈব ফসফেট মিলে এটিপি তৈরি করে। এই শক্তি ব্যবহার করে এডিপি এবং এটিপি তৈরি করে। অর্থাৎ শক্তিটাকে প্রথম এডিনোসিন মনোফসফেট হিসেবে থাকে, তারপরে ফসফেট যুক্ত করে। তাহলে এডিনোসিন মনোফসফেট, একটা ফসফেট এএমপি, মনোফসফেট, একটা ফসফেট, আরেকটা ফসফেট যুক্ত করলে হবে ডাইফসফেট, মানে দুইটা হয়ে যাবে। তারপরে যখন আরেকটা ফসফেট যুক্ত করবে, কার সাথে? এডিপির সাথে, যখন সেটা হয়ে যাবে এটিপি। তখন সেটা কি হয়ে যাবে? এটিপি। এই প্রক্রিয়াকে বলে ফটোফসফোরাইলেশন। তাহলে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়াটা কি? এটিপির সাথে একটা অজৈব ফসফেট তাহলে ফসফোরাইলেশন বিক্রিয়াটা কি? ফসফোরাইলেশন বিক্রিয়াটা হচ্ছে, অ্যাকচুয়ালি আমি এখানে আবার লিখি, এডিপি, এডিনোসিন ডাইফসফেটের সাথে যখন একটা অজৈব ফসফেট যুক্ত হয়ে যাবে, আই মানে ইনঅর্গানিক ফসফেট আর কি, এডিপি প্লাস 1 ইনঅর্গানিক ফসফেট হয়ে যাবে হচ্ছে এটিপি। কি কি লাগবে ভাইয়া? লাগবে হচ্ছে আলো এবং ক্লোরোফিল এটিপি হইতে। তো এই যে বিক্রিয়াটা,
এই যে বিক্রিয়াটা এটিপির সাথে একটা ফসফেট লাগতেছে, না সরি, এডিপির সাথে একটা ফসফেট লাগতেছে, হয়ে যাচ্ছে কি এটিপি। একেই বলা হয় ফটোফসফোরাইলেশন। এটাকেই বলা হয় ফটোফসফোরাইলেশন। বুঝছি কি না? এটুকু বুঝছি কিনা? বুঝলে সবাই ইয়েস লেখো। ঠিক আছে, নেক্সট ক্লাস। এখন এতক্ষণ আমরা বললাম হচ্ছে আলোক নির্ভর পর্যায়, অর্থাৎ যেখানে আলো প্রয়োজন হয়। এখন আমরা পড়ব আলোক নিরপেক্ষ পর্যায়, অর্থাৎ যেখানে আলোর কোনো প্রয়োজন হয় না। তো আলোক নিরপেক্ষ পর্যায়ের মধ্যে মেইনলি একে দুইটা পর্যায়ে ভাগ করা হয়। একটা হচ্ছে কেলভিন চক্র, আর একটা হচ্ছে হ্যাস ও স্ল্যাক চক্র। একটা হচ্ছে কেলভিন চক্র আর একটা হচ্ছে হ্যাস ও স্ল্যাক চক্র। একটা কেলভিন আর একটা হচ্ছে হ্যাস ও স্ল্যাক চক্র। তাহলে একটা হচ্ছে হ্যাস ও স্ল্যাক আর একটা হচ্ছে কেলভিন চক্র। কেলভিন চক্র, কেলভিন চক্র। এই হ্যাস এবং স্ল্যাক চক্রকে বলা হয় C4 গতিপথ এবং কেলভিন চক্রকে বলা হয় C3 গতিপথ। কেন এদের নাম C3 গতিপথ এবং C4 গতিপথ, এটা আমরা একটু পরে জানব। এখন এখানে কি লেখা আছে যে আবিষ্কারক অস্ট্রেলীয় বিজ্ঞানী এমডি হ্যাস ও সিআর স্ল্যাক 1986 সালে এই গতিপথটি আবিষ্কার করেন। তাদের নাম অনুসারেই এই গতিপথের নাম করা হয়েছে হ্যাস ও স্ল্যাক চক্র, অর্থাৎ এর আরেক নাম কি C4 গতিপথ। C4 গতিপথ। 2 নাম্বার হচ্ছে কেলভিন চক্র। কেলভিন চক্র, বিজ্ঞানী কেলভিন এই চক্রটা আবিষ্কার করেছে বলে ওনার নাম অনুসারে এই চক্রের নাম হচ্ছে কেলভিন চক্র। একে C3 গতিপথও বলা হয়। কেন আমরা একটু পরেই জানবো কেন। এই কেলভিন চক্রটা হচ্ছে C3 উদ্ভিদে হয়, C3 উদ্ভিদে হয়ে থাকে। আর হ্যাস এবং স্ল্যাক চক্রটা C4 উদ্ভিদে হয়ে থাকে। C4 উদ্ভিদে হয়ে থাকে, উদ্ভিদে হয়ে থাকে, C4 উদ্ভিদে হয়ে থাকে। এখন C3 উদ্ভিদ কারা, C4 উদ্ভিদ কারা, এটা আমরা একটু পরে জানবো। এখানে আমরা বৈশিষ্ট্যগুলো একটু জেনে নেই। C3 উদ্ভিদের তুলনায় সালোকসংশ্লেষণের হার C4 এর বেশি। কাদের বেশি? C4 এর। C3 এর তুলনায় সালোকসংশ্লেষণের হার C4 উদ্ভিদের বেশি, উৎপাদন ক্ষমতা বেশি। একই সাথে হ্যাস এবং স্ল্যাক এবং কেলভিন চক্র ঘটে, অর্থাৎ C4 উদ্ভিদে একই সাথে হ্যাস এবং স্ল্যাক চক্র ঘটবে, সাথে কেলভিন চক্র ঘটবে। অর্থাৎ C3 তে অনলি কেলভিন চক্র, শুধুমাত্র কেলভিন চক্র। কেলভিন চক্র C3 তে শুধুমাত্র কেলভিন চক্র। আর হচ্ছে C4 এ হচ্ছে মাঝে মধ্যে, মানে মাঝে মধ্যে না, C4 এ হচ্ছে হ্যাস এবং হ্যাস ও স্ল্যাক চক্র প্লাস কেলভিন চক্র।
কেলভিন চক্র। তাহলে C3 উদ্ভিদগুলোতে কেলভিন চক্র শুধু চলবে, আর C4 উদ্ভিদে হ্যাস ও স্ল্যাক চক্র প্লাস কেলভিন চক্র, দুইটা চক্র চলবে। এটুকু বুঝতে পারছি? এখন আসো C3 উদ্ভিদ এবং C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখব। C3 উদ্ভিদ কি? কেলভিন চক্র অর্থাৎ C3। এরা C3 উদ্ভিদ কোন চক্র ফলো করে বা কোন চক্রের মাধ্যমে শক্তি উৎপাদন করে? এটিপি উৎপাদন করে কেলভিন চক্রের মাধ্যমে। আর C4 উদ্ভিদ হ্যাস ও স্ল্যাক চক্রের মাধ্যমে তাদের শক্তি উৎপাদন করে থাকে। এখন এই দুইটার মধ্যে পরীক্ষা তোমাদের বোর্ড কোশ্চেনে আসছে, তোমাদের বোর্ড পরীক্ষায় আসছে। তো এখানে স্লাইডটা দেওয়া আছে, দেখো আমাদেরকে বুঝিয়ে দিই। কেলভিন চক্রে কার্বন ডাই অক্সাইডের গৃহীতা হলো রাইবোলোজ 1,5 বিসফসফেট। এটা আবার কি জিনিস? কেন বিসফসফেট হইলো? বিস মানে হচ্ছে 2। যেহেতু 1,5 অর্থাৎ 1 নাম্বার এবং 5 নাম্বার পজিশনে ফসফেট যুক্ত হয়েছে, মানে দুই জায়গায় ফসফেট, মানে দুইটা ফসফেট লেগেছে, এর জন্য এর নাম বিসফসফেট। C4 উদ্ভিদে কি হচ্ছে? কার্বন ডাই অক্সাইডের গৃহীতা হচ্ছে ফসফিনল পাইরুভিক অ্যাসিড। কার্বন ডাই অক্সাইডের গৃহীতাকে ফসফিনল পাইরুভিক অ্যাসিড। কেলভিন চক্রে কার্বন ডাই অক্সাইডের গৃহীতা হচ্ছে রাইবোলোজ 1,5 বিসফসফেট, আর হ্যাস ও স্ল্যাক চক্রে কার্বন ডাই অক্সাইডের গৃহীতা হচ্ছে ফসফিনল পাইরুভিক অ্যাসিড। C3 উদ্ভিদে অর্থাৎ কেলভিন চক্রে কার্বন ডাই অক্সাইড ফিক্সিং এনজাইম হচ্ছে রুবিস্কো। পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ এনজাইম হচ্ছে রুবিস্কো, কারণ রুবিস্কো যদি না থাকে তাহলে এই যে রাইবোলোজ 1,5 বিসফসফেট কখনোই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে না। আর কার্বন ডাই অক্সাইড যদি সে গ্রহণ না করে, কোনো শর্করা তৈরি হবে না। শর্করা না তৈরি হইলে উদ্ভিদ কি খাবে? না খেয়ে মরে যাবে উদ্ভিদ যদি মরে যায় তাহলে মানুষ কি বাই ডিফল্ট মরে যাবে। আর C4 উদ্ভিদে কার্বন ডাই অক্সাইডের ফিক্সিং এনজাইম হলো কার্বক্সিলেজ। ফিক্সিং এনজাইম কি? কার্বক্সিলেজ। অর্থাৎ ফিক্সিং মানে হচ্ছে যুক্ত করে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড C3 তে কার্বন ডাই অক্সাইড রাইবোলোজের সাথে যুক্ত করে রুবিস্কো, C4 এ কার্বন ডাই অক্সাইড ফসফিনল পাইরুভিক অ্যাসিডের সাথে যুক্ত করে হচ্ছে কার্বক্সিলেজ। আসো, কেন এই কেলভিন চক্রের এই গ্রুপের উদ্ভিদের নাম C3? এর কারণ আছে। কেন C3? ভাইয়া, এদের প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, অর্থাৎ 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। প্রথম স্থায়ী পদার্থ 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডটা কি? কত কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। যেহেতু C3 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট, এর জন্য এই কেলভিন চক্রের উদ্ভিদদের আরেক নাম হচ্ছে C3। বুঝতে পারছি এই ঘটনাটা? এটা খুবই ইম্পর্টেন্ট। আসেন, হ্যাস ও স্ল্যাক চক্রের উদ্ভিদের নাম কেন C4? কারণ এদের প্রথম স্থায়ী পদার্থ অক্সালোএসিটিক অ্যাসিড।
এই অক্সালোএসিটিক অ্যাসিড 4 কার্বন বিশিষ্ট, 4 কার্বন বিশিষ্ট, 4 কার্বন বিশিষ্ট। যেহেতু এদের প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট, এর জন্য এ চক্রের নাম C4। হ্যাস এবং স্ল্যাগ চক্রে উদ্ভিদদের বলা হয় C4 উদ্ভিদ। যেহেতু ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট, সেহেতু এই চক্রের উদ্ভিদদের C3 উদ্ভিদ বলা হয়। এখন এটা খুবই ইম্পর্টেন্ট যে ক্যালভিন চক্রের আদর্শ তাপমাত্রা কত। আদর্শ তাপমাত্রা বা অপটিমাম টেম্পারেচার, অপটিমাম টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রি থেকে 25 ডিগ্রি। অর্থাৎ C3 উদ্ভিদ সব থেকে বেশি সালোক সংশ্লেষণ করবে 10 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এরপরে আসেন, আর C4 এর জন্য আদর্শ তাপমাত্রা কত? 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে কি বুঝলেন? বুঝলেন এটা যে C3 উদ্ভিদ কম তাপমাত্রা সালোক সংশ্লেষণ করতে ভালো করতে পারে, আর C4 উদ্ভিদ বেশি তাপমাত্রায় সালোক সংশ্লেষণ ভালো করে। এর মানে বোঝা যাচ্ছে C3 উদ্ভিদগুলো সাধারণত শীত প্রধান দেশে, আর C4 উদ্ভিদগুলো সাধারণত উষ্ণ বা মরু অঞ্চলের দিকে হয়ে থাকে। আসেন তারপরে পার্থক্য। C3 উদ্ভিদের ফটোফসফোরাইলেশন ঘটে, C3 উদ্ভিদের ফটোফসফোরাইলেশন ঘটে, কিন্তু C4 উদ্ভিদের কোনো ফটোফসফোরাইলেশন ঘটে না। C3 উদ্ভিদের ফটোফসফোরাইলেশন ঘটবে, C4 উদ্ভিদের কোনো ফটোফসফোরাইলেশন ঘটবে না। 6 নম্বর পয়েন্ট, সালোক সংশ্লেষণের হার C3 উদ্ভিদে তুলনামূলক C4 থেকে কম। সালোক সংশ্লেষণের হার C4 উদ্ভিদের তুলনামূলক কম। কার থেকে? C4 থেকে। এখানে সালোক সংশ্লেষণের হার কম না, অর্থাৎ C3 থেকে বেশি। কম না মানে কি? C3 থেকে বেশি, C3 থেকে বেশি, C3 থেকে বেশি, C3 থেকে বেশি। এটা বুঝছি কিনা? এটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ট্রিপল স্টার। বুঝছি কিনা এটা? এটুকু বুঝছি কিনা? কোনো সমস্যা থাকলে মেসেজে কমেন্ট করে জানান। নেক্সট স্লাইডে যাচ্ছি। তাহলে আপনারা একটা এমসিকিউর অ্যান্সার করে ফেলেন। ইংরেজ শারীরতত্ত্ববিদ ব্ল্যাকম্যান কর্তৃক আবিষ্কৃত প্রক্রিয়াটি কোনটি? ব্ল্যাকম্যান কোনটি আবিষ্কার করেন? অ্যান্সার হচ্ছে সালোক সংশ্লেষণ। ব্ল্যাকম্যান সালোক সংশ্লেষণের প্রক্রিয়াটি আবিষ্কার করেন। এটা পরে মুখস্থ করে রাখেন। তারপরে কোন উদ্ভিদ শর্করা উৎপাদন বেশি হয়? কোন উদ্ভিদের শর্করা উৎপাদন বেশি হয়? আসেন আমরা একটু জেনে নেই বেশি। C3 উদ্ভিদ কারা আছে? আম, জাম, অর্থাৎ আপনারা আশেপাশে যেসব উদ্ভিদ দেখতে পান, আম, জাম, কাঁঠাল, এগুলো হচ্ছে C3 উদ্ভিদ। তারপরে ধান। আর C4 উদ্ভিদ কারা? C4 উদ্ভিদ হচ্ছে ভুট্টা, ভুট্টা, ইক্ষু, এগুলো হচ্ছে C4 উদ্ভিদ, আর এগুলো হচ্ছে C3 উদ্ভিদ। এখন বলেন কাদের সালোক সংশ্লেষণের হার বেশি ছিল? C3 উদ্ভিদের থেকে সালোক সংশ্লেষণের হার C4 উদ্ভিদের বেশি ছিল, তাই না? তাহলে C4 উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার যদি C3 থেকে বেশি হয়, তাহলে C4 উদ্ভিদের মধ্যে কারা রয়েছে? ভুট্টা, ইক্ষু। তাহলে ভুট্টার
অ্যান্সার কি হবে আপনার? কোন উদ্ভিদে শর্করা উৎপাদন বেশি হবে? সালোক সংশ্লেষণ যদি বেশি হয় তাহলে তো শর্করা বেশি উৎপন্ন হবে। তাহলে C4 উদ্ভিদের C4 উদ্ভিদের শর্করা উৎপাদন বেশি হবে। এখানে দেখা যাচ্ছে যে সালোক সংশ্লেষণের যে দুইটা ধাপ, একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায় আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। তো এই আলোক নির্ভর পর্যায়ে দেখেন এই যে সূর্যের আলো এই যে এখানে আসতেছে, কোথায়? পাতায় পড়তেছে, পাতায়। আলোক নিরপেক্ষ পর্যায়টা বোঝাচ্ছে সূর্যের আলো আলোর পাতায় পড়ছে, কোথায়? আলোর পাতার মধ্যে থাইলাকয়েড মেমব্রেন থাকে। এই থাইলাকয়েড মেমব্রেনের মধ্যেই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি সম্পন্ন হয়। ওই থাইলাকয়েড মেমব্রেনে আস্তে আস্তে কি হচ্ছে? থাইলাকয়েড মেমব্রেনে দেখেন এখানে এটিপি তৈরি হচ্ছে, ঠিক আছে? এটিপি, এই এটিপি ইউজ করে উদ্ভিদ কি করতেছে? শর্করা জাতীয় খাদ্য তৈরি করতেছে। এটিপি তৈরি করে উদ্ভিদ কি, এই যে এইটার নাম হচ্ছে থাইলাকয়েড মেমব্রেন। এই যে আছে দেখেন, এই যে থাইলাকয়েড মেমব্রেন, থাইলাকয়েড মেমব্রেন। আর এটা কি? এই যে আপনার হচ্ছে হালকা ব্রাউন যেটা, এটা হচ্ছে স্ট্রোমা, এটা হচ্ছে স্ট্রোমা, ঠিক আছে? তাহলে কি লাগতেছে এখানে? দেখেন এখানে শর্করা তৈরি করতেছে, কি লাগতেছে? পানি, পানি এখানে লাগতেছে, সূর্যের আলো এখানে লাগতেছে, এখানে কার্বন ডাই অক্সাইড লাগতেছে, এখানে কার্বন ডাই অক্সাইড লাগতেছে। তৈরি হচ্ছে কি? শর্করা, তৈরি হচ্ছে কি? শর্করা, এই যে কার্বন ডাই অক্সাইড লাগতেছে। আর বের হয়ে যাচ্ছে কি? বের হয়ে যাবে হচ্ছে অক্সিজেন, বের হয়ে যাবে অক্সিজেন, অক্সিজেন বের হয়ে যাবে। এই অক্সিজেনই হচ্ছে প্রাণীকুল প্রাণী অর্থাৎ মানুষ, জীবজন্তু, তারা এই অক্সিজেন যে শ্বাস হিসাবে গ্রহণ করবে। নেক্সট স্লাইড, আপনাদের এই স্লাইড দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। এখন আসেন সালোক সংশ্লেষণে এই আলোর গুরুত্ব কি? সালোক সংশ্লেষণে এই আলোর গুরুত্ব, আলোর গুরুত্ব আসেন এখানে কিছু এমসিকিউ আসবে, আমি বলে দিচ্ছি। লাল, নীল, কমলা, বেগুনি অংশে সালোক সংশ্লেষণ সবচেয়ে কার্যকর। তাহলে সব থেকে বেশি হয় লালে, তারপরে নীলে, তারপরে কমলা, তারপরে বেগুনি। অর্থাৎ যে আলো তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, সেখানে সেই আলোর ক্ষেত্রে সালোক সংশ্লেষণটা সব থেকে বেশি হবে। যেহেতু আমরা জানি লাল আলোর অর্থাৎ রেড লাইটের অর্থাৎ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, সব থেকে বেশি। তাই লাল আলোর সংশ্লেষণটা সব থেকে বেশি হবে। তারপরে কি হবে? নীল, তারপরে কমলা, তারপরে বেগুনি। তারপরে আসেন এটা পড়েন, এটা ইম্পর্টেন্ট। 480 থেকে 800 ন্যানোমিটার, 400 থেকে 480 এবং 680 তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে সালোক সংশ্লেষণ সব থেকে বেশি বা সর্বোচ্চ হয়ে থাকে। তাহলে এটা কত? 400 থেকে 480 এবং কত পর্যন্ত? 680 পর্যন্ত। কত পর্যন্ত? 680 পর্যন্ত। 680 পর্যন্ত সালোক সংশ্লেষণটা সব থেকে বেশি হবে। এগুলো কি ভাইয়া? ন্যানোমিটার, অর্থাৎ 400 থেকে 480 এবং 680 পর্যন্ত সব থেকে বেশি সালোক সংশ্লেষণ হবে। তারপরে কি? এখন আসেন অ্যান্সার করেন, কোন আলোতে সালোক সংশ্লেষণ ভালো হবে অর্থাৎ সব থেকে বেশি হবে? কোন আলোতে?
তাহলে কোন আলোতে সব থেকে বেশি হবে? অ্যান্সার বি দিয়েছো। হ্যাঁ, নীল এবং লালে সব থেকে বেশি সালোক সংশ্লেষণ হবে। তারপরে আসি বাহ্যিক প্রভাবক সমূহ। আলো প্রভাবক মানে কি? যার উপর ভিত্তি করে সালোক সংশ্লেষণটা কম বেশি হবে। যদি আলো যদি বেশি থাকে সালোক সংশ্লেষণ বেশি হবে, আলো কম থাকলে সালোক সংশ্লেষণ কমে যাবে। কার্বন ডাই অক্সাইড বেশি হলে সালোক সংশ্লেষণও বেশি, কার্বন ডাই অক্সাইড কম হলে সালোক সংশ্লেষণও কমে যাবে। তাপমাত্রা, অপটিমাম তাপমাত্রা বা সব থেকে ভালো যে তাপমাত্রায় সালোক সংশ্লেষণ সব থেকে বেশি হয় সেটা হচ্ছে 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটা এমসিকিউ আসবে। অর্থাৎ 22 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে সব থেকে ভালো সালোক সংশ্লেষণটা হয়ে থাকে। তারপরে পানি পর্যাপ্ত থাকলে সালোক সংশ্লেষণও কি হয়? বেশি হয়। তারপরে হচ্ছে অক্সিজেনের ঘনত্ব বেশি হলে সালোক সংশ্লেষণ কমে যায়। এটা আবার কি জিনিস? হ্যাঁ, বায়ুতে মনে করেন সালোক সংশ্লেষণের প্রক্রিয়ায় কি তৈরি হয়? অক্সিজেন তৈরি হয়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি হয়। এই অক্সিজেন যদি বায়ুতে বেশি তৈরি হয় তাহলে অতিরিক্ত অক্সিজেন বায়ুতে যেতে পারবে না, অর্থাৎ সালোক সংশ্লেষণ ধীরগতি হয়ে যাবে। অর্থাৎ অলরেডি বায়ুতে অনেক অক্সিজেন আছে, নতুন করে আর অক্সিজেন কোনো দরকার নেই। যেহেতু সালোক সংশ্লেষণ প্রক্রিয়া অক্সিজেন তৈরি হচ্ছে আর নতুন করে যেহেতু বায়ুমণ্ডলে অক্সিজেনের দরকার নেই, তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কমে যাবে এবং বায়ুমণ্ডলে বেশি পরিমাণ অক্সিজেন ছাড়বে না। খনিজ পদার্থ, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম ইত্যাদি হলো সালোক সংশ্লেষণের গুরুত্বপূর্ণ একটি উপাদান। এগুলো যদি অভাব হয় তাহলে কমে যায়, মানে এগুলো কমে গেলে সালোক সংশ্লেষণ কি হয়ে যাবে? কমে যাবে। তারপরে রাসায়নিক পদার্থ, বিষাক্ত পদার্থ থাকলে সালোক সংশ্লেষণ কি হয়ে যাবে? কমে যাবে। বিষাক্ত পদার্থ থাকলে সালোক সংশ্লেষণ কি হয়ে যাবে? কমে যাবে। অভ্যন্তরীণ প্রভাবক আসন, অভ্যন্তরীণ প্রভাবক, তাহলে সালোক সংশ্লেষণের বিক্রিয়াটাই লেখা নিয়ে দেখেন, আমরা একটু পিছিয়ে যাই। আচ্ছা আসেন, সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা। সালোক সংশ্লেষণ এখানে কি হচ্ছে দেখেন, ভালো করে দেখেন। প্রথম হচ্ছে উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কি নিচ্ছে? বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড নিচ্ছে। কি নিচ্ছে? কার্বন ডাই অক্সাইড। আর সূর্য থেকে, এটা মনে করেন সূর্য থেকে সানলাইট আসতেছে, তাহলে বায়ুমণ্ডল থেকে নিচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে আসেন, কার্বন ডাই অক্সাইড কত মোল? 6 মোল। কত মোল? 6 মোল নিয়ে উদ্ভিদ মাটি থেকে পানি নিচ্ছে। উদ্ভিদ মাটি থেকে কি নিচ্ছে? পানি নিচ্ছে। উদ্ভিদ মাটি থেকে পানি নিচ্ছে তার মূলের মাধ্যমে। কিসের মাধ্যমে? মূলের মাধ্যমে, অর্থাৎ জাইলেমের মাধ্যমে সে পানি নিচ্ছে। কত মোল পানি নিচ্ছে? 12 মোল H2O নিচ্ছে, অর্থাৎ 12 মোল পানি নিচ্ছে। নিয়ে কি তৈরি করতেছে সে? সানলাইট অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে সে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরি করতেছে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, কার্বোহাইড্রেট তৈরি করতেছে। কার্বোহাইড্রেটের সংকেত কি? C6H12O6, অর্থাৎ কার্বোহাইড্রেট মানে হচ্ছে শর্করা। তাহলে উদ্ভিদ কি তৈরি করতেছে? শর্করা জাতীয় খাদ্য তৈরি করতেছে। তো শর্করার সংকেত কি? আবার লিখি C6H12O6, এটা হচ্ছে শর্করার সংকেত। শর্করা জাতীয় খাদ্য তৈরি সাথে কি তৈরি করতেছে? অক্সিজেন তৈরি করতেছে। কত মোল? 6 মোল। আর কি তৈরি করতেছে? 6 মোল পানি তৈরি করতেছে। তাহলে উদ্ভিদ 6 মোল কার্বন ডাই অক্সাইড এবং 12 মোল পানি নিয়ে 1 মোল শর্করা তৈরি করতেছে, 6 মোল অক্সিজেন তৈরি করতেছে এবং 6 মোল পানি তৈরি করতেছে। এই 6 মোল অক্সিজেন কি হচ্ছে? বায়ুতে চলে যাচ্ছে। সেখান থেকে মানুষ কি করতেছে? শ্বাস নিতেছে। এই অক্সিজেন শ্বাস নিতেছে। বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি এটা? তাহলে এই যে এখানে আসেন, এই সালোক সংশ্লেষণের এই যে আপনার কি কি তৈরি হলো? এই যে কার্বোহাইড্রেট, এটা হচ্ছে আপনার মেইন প্রোডাক্ট। এটা কি আপনার মেইন প্রোডাক্ট? এটা মেইন প্রোডাক্ট। তাহলে সালোক সংশ্লেষণের মেইন প্রোডাক্ট যদি আমি বলি, তাহলে আসেন এখানে একটু লিখে, মেইন প্রোডাক্ট কি? সালোক সংশ্লেষণের মেইন প্রোডাক্ট হচ্ছে শর্করা, অর্থাৎ C6H12O6। আর বাই প্রোডাক্ট মানে যেটা বিক্রিয়া শেষে তৈরি হবেই, সেটা কি? অক্সিজেন আর পানি।
তাহলে আসেন, মেইন প্রোডাক্ট কি? শর্করা। বাই প্রোডাক্ট কি? অক্সিজেন আর পানি। বুঝছে কিনা জানান, বুঝছেন কিনা? নেক্সট স্লাইডে যাই। আসেন, অভ্যন্তরীণ প্রভাবক। অভ্যন্তরীণ প্রভাবক মানে হচ্ছে যেটা উদ্ভিদের মধ্যে থাকে, আর বাহ্যিক সেটা কি ছিল? উদ্ভিদের বাইরে, যেটা যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, সূর্যালোক, বিভিন্ন আয়ন এক্সেট্রা। আর অভ্যন্তরীণ মানে কি? উদ্ভিদের ভিতরে, যেমন ক্লোরোফিল, পাতার বয়স এবং সংখ্যা। আসেন স্যার, ক্লোরোফিল থাকলে সেখানে কি হবে? সালোক সংশ্লেষণ বেশি হবে। ক্লোরোফিল যদি কম থাকে সালোক সংশ্লেষণ কমে যাবে। পাতার বয়স, কচি পাতা, কচি এবং কম বয়সী পাতায় সালোক সংশ্লেষণ কি হয়? বেশি হয়। আর বেশি বয়স্ক অনেক বয়স হয়ে গেছে, এসব পাতায় সালোক সংশ্লেষণটাকে কমে যাবে। তারপরে কি? শর্করা পরিমাণ। শর্করা যদি অলরেডি উদ্ভিদের যদি শর্করা অলরেডি যদি থাকে, অর্থাৎ তার পেট ভরা অলরেডি থাকে, শর্করা অলরেডি তার আছে, আর তো দরকার নেই, তাহলে অলরেডি যদি থাকে তাহলে শর্করা কি হয়ে যাবে? জমে যাবে। তাহলে অতিরিক্ত শর্করা থাকলে শ্বাস প্রশ্বাসনের গতি কমে যাবে, অর্থাৎ নতুন করে আর কোনো শর্করা দরকার নেই, কারণ অলরেডি শর্করা আছে। তারপরে হচ্ছে পটাশিয়ামের অভাব হলে সালোক সংশ্লেষণটা কি হয়ে যাবে? কমে যাবে। তারপরে আসেন এনজাইমের অভাব হলে সংশ্লেষণ বিক্রিয়া বাধাগ্রস্ত হবে, কারণ এনজাইমটা আমাদের সালোক সংশ্লেষণ বিক্রিয়ার জন্য অপরিহার্য। আসেন এই এমসিকিউটা অ্যানসার করে দেন। কোনটি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বাহ্যিক প্রভাবক? বাহ্যিক প্রভাবক তাহলে কি বলেন? বাহ্যিক প্রভাব কি তাহলে? অক্সিজেন। বাহ্যিক প্রভাব হচ্ছে অক্সিজেন। আসেন, সালোক সংশ্লেষণের গুরুত্ব, তাহলে আপনারা গুরুত্বটা পড়ে নিন। আমি স্লাইড বানায় রাখছি, এটা হচ্ছে পরীক্ষার জন্য গুরুত্ব, আপনাদের গ নাম্বার প্রশ্নে আসবে। তারপরে আসেন শোষণ। এখন শোষণ এটা কি জিনিস? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে কার্বোহাইড্রেট তৈরি হইলো, অর্থাৎ শর্করা জাতীয় খাদ্য C6H12O6, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে শর্করাটা তৈরি হইলো, এই শর্করা উদ্ভিদ এখন কি করবে? ভাঙবে। এটাকে কি করবে? ভাঙবে। ভেঙে উদ্ভিদ কি তৈরি করবে? এটিপি তৈরি করবে। উদ্ভিদ কি করবে? এটিপি তৈরি করবে বা শক্তি উৎপাদন করবে। এই সালোক সংশ্লেষণের এই শোষণ পার্টটা একটু কঠিন, বাট আমি ইজি করে বুঝাই দিচ্ছি। দেখো, তোমরা ক্লাসের শেষ পর্যন্ত থাকো, ইনশাআল্লাহ এটা বুঝে যাবা এই টপিক। অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতির ভিত্তিতে শোষণকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। শোষণটা কি? শোষণটা হচ্ছে অর্থাৎ উদ্ভিদ যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, এটাকে অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে এটিপি তৈরি করা কেই বলা হয় শোষণ। এই শোষণটা অক্সিজেনের উপর ভিত্তি করে শোষণ কয় প্রকার? অক্সিজেনের উপর ভিত্তি করে শোষণ হচ্ছে 2 প্রকার। একটা কি? সবাত শোষণ, সবাত, আর হচ্ছে অবাত শোষণ। সবাত শোষণ কি? যেখানে অক্সিজেনের প্রয়োজন হয়, যেখানে অক্সিজেন লাগে। সবাত শোষণ মানে কি? যেখানে অক্সিজেন প্রয়োজন। আর অবাত মানে কি? যেখানে অক্সিজেন প্রয়োজন নেই। তাহলে সবাদে হচ্ছে অক্সিজেন প্রয়োজন আছে, অবাদে অক্সিজেন প্রয়োজন নেই। সবাদের বিক্রিয়াটা কি? সবাদের বিক্রিয়াটা হচ্ছে এখানে হচ্ছে এই যে গ্লুকোজ, এই গ্লুকোজটা 6 অণু অক্সিজেনের সাথে ভেঙে 6 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছে, 6 অণু পানি তৈরি করতেছে এবং 686 কিলোজুল। কত? 686 কিলোজুল। কিলো ক্যালোরি 686 কিলো ক্যালোরি পার মোল শক্তি উৎপন্ন করছে। আর অবাত শোষণে কি হচ্ছে? একটা গ্লুকোজ ভাঙছে, এখানে কি কোনো অক্সিজেন আছে? এখানে 6 অণু অক্সিজেন লাগছে বিক্রিয়াটা অবাত শোষণের জন্য, সবাতের জন্য। আর অবাতের জন্য কোনো অক্সিজেন প্রয়োজন নেই। গ্লুকোজ
এনজাইমের মাধ্যমে ভেঙে হয়ে যাবে কি ইথাইল অ্যালকোহল, হয়ে যাবে ইথাইল অ্যালকোহল 2 অণু কার্বন ডাই অক্সাইড এবং 56 কিলো ক্যালোরি শক্তি। কত কিলো ক্যালোরি শক্তি? 56 কিলো ক্যালোরি শক্তি, 56 কিলো ক্যালোরি শক্তি। তাহলে আমি যদি আবার একটু বলি, সবাতে কি হচ্ছে গ্লুকোজ C6H12O6, এটা কার সংকেত? গ্লুকোজের সংকেত। এটা ভেঙে কি হচ্ছে? এটা ভেঙে কি হচ্ছে? এটা ভেঙে হচ্ছে 6 অণু অক্সিজেন, 6 অণু অক্সিজেন, 6 অণু পানি প্লাস হচ্ছে 686 কিলো ক্যালোরি শক্তি পার মোল। আর অবাতে কি হচ্ছে? অবাতে হচ্ছে এই C6H12O6, এটা কার সংকেত? শর্করার সংকেত। এটা ভেঙে কোনো অক্সিজেন প্রয়োজন হচ্ছে না, কিসের সাহায্যে ভাঙতেছে? এনজাইমের সহায়তায় ভাঙতেছে। এনজাইমের সহায়তায় ভেঙে কি তৈরি হচ্ছে? আমাদের তৈরি হচ্ছে ইথাইল অ্যালকোহল। কি? ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল প্লাস 2টা কার্বন ডাই অক্সাইড প্লাস 56 কিলো ক্যালোরি পার মোল শক্তি। তাহলে আমি আবার বলি, সবাত শোষণে গ্লুকোজ 6টা অক্সিজেনের গ্লুকোজ আচ্ছা একটু এখানে সবাত অক্সিজেনের সাপেক্ষে ভেঙে 6টা অক্সিজেনের সাপেক্ষে ভেঙে কি তৈরি করবে? পানি প্লাস 6 অণু অক্সিজেন প্লাস 686 কিলো ক্যালোরি পার মোল শক্তি। তাহলে অবাত শোষণে কার্বোহাইড্রেট 6টা অক্সিজেন নিয়ে ভেঙে হয়ে যাবে 6 অণু পানি, 6 অণু অক্সিজেন আর 686 কিলো জুল শক্তি। আর অবাত শোষণে কার্বোহাইড্রেটটা কোনো অক্সিজেন প্রয়োজন নেই, এনজাইমের উপস্থিতিতে ভেঙে ইথাইল অ্যালকোহল 2 অণু কার্বন ডাই অক্সাইড এবং 56 কিলো ক্যালোরি পার মোল শক্তি উৎপন্ন করবে। এটুকু বুঝছি কিনা? এটুকু বুঝলে ইয়েস লেখো। এটুকু বুঝেছি কিনা? আচ্ছা সরি, এখানে CO2 হবে। হ্যাঁ CO2 হবে, এখানে 6CO2 কার্বন ডাই অক্সাইড হবে, এখানে কার্বন ডাই অক্সাইড হবে। কেন? কারণ শোষণ ইউজুয়ালি হচ্ছে শর্করা প্লাস হচ্ছে অক্সিজেন, তৈরি হবে কি কার্বন ডাই অক্সাইড প্লাস শক্তি। শোষণ হচ্ছে শর্করা কিসের সাপেক্ষে ভাঙবে? অক্সিজেনের সাপেক্ষে। অক্সিজেন শর্করাকে ভেঙে দিবে, হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড আর শক্তি তৈরি হবে, হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড শক্তি। এখন এটা অ্যান্সার করো, শোষণ কত প্রকার? শোষণ কত প্রকার? আমরা পড়েছি অক্সিজেনের উপর ভিত্তি করে শোষণ 2 প্রকার। আচ্ছা এখন আসো সবাত শোষণ। সবাত শোষণ সম্বন্ধে আমরা একটু জানি। এই যে সবাত শোষণ অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে যেটা হয়, এই সবাত শোষণে কি কি দরকার? তোমার কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, পানি তৈরি হয় এবং বিপুল পরিমাণ শক্তি তৈরি হয়। তাহলে সবাত শোষণটা কি? অক্সিজেনের উপস্থিতিতে হবে, অর্থাৎ কার্বোহাইড্রেটটা কার সাপেক্ষে ভাঙবে? অক্সিজেনের সাপেক্ষে ভাঙবে। ভেঙে কি কি হবে? ভেঙে কার্বন ডাই অক্সাইড হবে, পানি হবে, বিপুল পরিমাণ শক্তি হবে। কত শক্তি? 686 কিলো ক্যালোরি।
এটা আমরা অলরেডি পড়েছি। এটি উদ্ভিদ এবং প্রাণীর একটি স্বাভাবিক প্রক্রিয়া। আর অবাত শ্বসনটা কি? অক্সিজেনের অনুপস্থিতিতে হবে। আমি বলেছি সবাত হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে আর অবাত হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে। সবাতে শোষণিক বস্তু অর্থাৎ কার্বোহাইড্রেট পুরোটা জারিত হয়ে যাবে, সম্পূর্ণটা জারিত হয়ে যাবে। আর অবাদে অক্সিজেনের অনুপস্থিতিতে আংশিক জারিত হবে, অর্থাৎ কার্বোহাইড্রেট আংশিক জারিত হবে। এই আংশিক জারিত হওয়ার কারণেই কার্বোহাইড্রেট থেকে বিপুল পরিমাণ শক্তি তৈরি হবে না, আংশিক শক্তি তৈরি হবে খুবই কম পরিমাণে। যেমন আমরা অবাত শোষণে কত শক্তি পাইছিলাম? 86 কিলো ক্যালোরি পার মোল। আর এখানে কত পাইছি? এখানে পাইছি হচ্ছে 686 কিলো ক্যালোরি। এখানে কি তৈরি করে দেখো, আমরা একটু পরে জানবো। এই অবাত শোষণে কি তৈরি হয়? ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। অবাত শোষণে কি তৈরি হয়? ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। কোথায়? প্রাণীতে, যেমন পেশিতে। আর কি তৈরি হয়? অ্যালকোহল তৈরি হয়। কি তৈরি হয়? কি অ্যালকোহল? ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইড। তাহলে অবাত শোষণে কি কি তৈরি হয়? অবাতে তৈরি হয় হচ্ছে ইথাইল অ্যালকোহল তৈরি হয় কিসে? ইস্টে। সাথে কি তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। আর পেশিতে কি তৈরি হয়? ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। পেশিতে কি তৈরি হয়? ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। এটা মনে থাকবে তো ভাইয়া, এটা খুবই ইম্পর্টেন্ট। অবাত শোষণে ইস্টে অ্যালকোহল, কি অ্যালকোহল? ইথাইল অ্যালকোহল তৈরি হয়। আর পেশিতে কি তৈরি হয়? ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। পেশিতে কি তৈরি হয়? ল্যাকটিক অ্যাসিড। এখন এই যে সবাত শোষণ, এর 4টা ধাপ রয়েছে। এর কয়টা ধাপ রয়েছে? 4টা ধাপ। তার মধ্যে প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। অবাত শোষণের 4টা ধাপের মধ্যে প্রথম ধাপ গ্লাইকোলাইসিস, দ্বিতীয় ধাপ অ্যাসিটাইল কোএসিস্টি। দ্বিতীয় ধাপ কি? অ্যাসিটাইল কোএসিস্টি। তারপরে তৃতীয় ধাপ কি? তৃতীয় ধাপ হচ্ছে ক্রেব চক্র। চতুর্থ ধাপ কি? ইলেকট্রন পরিবহন। তাহলে 4টা ধাপ আমরা আবার একটু রিকল করে ফেলি। প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস, দ্বিতীয় ধাপ হচ্ছে অ্যাসিটাইল কোএসিস্টি, তৃতীয় ধাপ হচ্ছে ক্রেব চক্র, চতুর্থ ধাপ হচ্ছে ইলেকট্রন পরিবহন। ঠিক আছে, আমরা একটু ডিটেইলস পড়ি। আচ্ছা, C3 উদ্ভিদ অনেকে বলেছে আমজাম লিচু। হ্যাঁ, আমজাম লিচু কাঁঠাল। আমাদের আশেপাশে শুধু লিচু না, আমজাম লিচু না, আম জাম কাঁঠাল সহ আমাদের আশেপাশে যা দেখি অধিকাংশ উদ্ভিদ হচ্ছে C3। আমি তো বললাম C3 হচ্ছে আমাদের আশেপাশে দেখা যায় অলমোস্ট 80% হচ্ছে C3 উদ্ভিদ, আর বাকি 20% হচ্ছে C4 উদ্ভিদ। তাহলে আমরা সবাত শোষণের ধাপ সমূহ পড়ি। 1 নম্বর ধাপ গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসে কি হয় ভাইয়া? গ্লাইকোলাইসিস হচ্ছে এক অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 4 অণু এটিপি এবং 2 অণু NADH+ তৈরি হয়। কি কি তৈরি হয়? তাহলে আসো আমরা একটু সাইড নোট করে ফেলি। সাইড নোট কি? এখানে এক অণু গ্লুকোজের সংকেত কি? C6H12O6, C6H12O6 জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড C3COCOOH। এটা কিসের সংকেত? এটা পাইরুভিক অ্যাসিডের সংকেত। এটা কিসের সংকেত? পাইরুভিক অ্যাসিডের সংকেত। পাইরুভিক অ্যাসিডের সংকেত। তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 4 অণু এটিপি, আর কি তৈরি হয়? 2 অণু NAD,
এইচ প্লাস এইচ প্লাস, এটা কি? এটা হচ্ছে বিজারিত NADH। NADH প্লাস এইচ প্লাস হচ্ছে বিজারিত NADH। আর তারপরে হচ্ছে কি দ্বিতীয় ধাপ, এসিটাইল কোয়ে সৃষ্টি। এসিটাইল কোয়ে সৃষ্টি, এই যে গ্লাইকোলাইসিসে তোমার হচ্ছে কি তৈরি হলো, দেখো গ্লাইকোলাইসিসে হচ্ছে তোমার 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে। এই 2 অণু পাইরুভিক অ্যাসিডটাই কি তৈরি করবে? পরের ধাপে এসে এসিটাইল কোয়ে তৈরি করবে। অর্থাৎ গ্লাইকোলাইসিসে যে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে, এই 2 অণু পাইরুভিক অ্যাসিড এসে তোমার দ্বিতীয় ধাপে এসিটাইল কোয়ে তৈরি করবে। কিভাবে তৈরি করে? এগুলো দীর্ঘ, তোমরা যখন বড় ক্লাসে উঠবা অনেক বড় বিক্রিয়া পাবা, অনেক বড় করে, ওইগুলো এখন দরকার নেই। দেখো, প্রতি অণু পাইরুভিক অ্যাসিড জারিত হয়ে এক অণু এসিটাইল কোয়ে, এক অণু কার্বন ডাইঅক্সাইড, এক অণু NADH প্লাস তৈরি করে। তাহলে প্রতি অণু পাইরুভিক অ্যাসিড জারিত হয়ে এক অণু এসিটাইল কোয়ে, এক অণু কার্বন ডাইঅক্সাইড, এক অণু NADH প্লাস H প্লাস তৈরি করে। তাহলে এখান থেকে কয় অণু পাইরুভিক অ্যাসিড আসছিল? 2 অণু। তাহলে এক অণু থেকে যদি এক অণু এসিটাইল কোয়ে, এক অণু কার্বন ডাইঅক্সাইড, এক অণু NADH H প্লাস তৈরি হয়, তাহলে 2 অণু থেকে 2 অণু এসিটাইল কোয়ে, 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 2 অণু NADH প্লাস H প্লাস তৈরি হবে। এর স্থান কোথায়? এর স্থান হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। খুবই ইম্পর্টেন্ট। গ্লাইকোলাইসিসের অক্সিজেনের প্রয়োজন হয় না, অর্থাৎ গ্লাইকোলাইসিস সবাত এবং অবাত শোষণের দুইটারই প্রাথমিক ধাপ। গ্লাইকোলাইসিস সবাত এবং অবাত শোষণের দুইটারই প্রাথমিক ধাপ। এখানে কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না। গ্লাইকোলাইসিস সবাত শোষণেও সাইটোপ্লাজমে হয়, অবাত শোষণেও সাইটোপ্লাজমে হয়ে থাকে। তারপরে কি? এসিটাইল কোয়ে সৃষ্টি। এসিটাইল কোয়ে সৃষ্টি কোথায় হয়ে থাকে? মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে। তাহলে গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে আর এসিটাইল কোয়ে হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে। তারপরে আসি অবাত শোষণের ধাপসমূহ। ক্রেব চক্র। কি চক্র? ক্রেব চক্র। এই ক্রেব চক্র কি হয়? এই যে আমরা বললাম যে এসিটাইল কোয়ে সৃষ্টি, তাহলে এই এসিটাইল কোয়ে 3 নাম্বার ধাপের, এই এসিটাইল কোয়ে কি হয়ে যাবে? 3 নাম্বার ধাপে কই চলে যাবে? বিক্রিয়ক হিসেবে চলে যাবে। অর্থাৎ 3 নাম্বার ধাপে, 2 নাম্বার ধাপে যা তৈরি হয়েছিল সেটা 3 নাম্বার ধাপে চলে আসবে। তো এই এসিটাইল কোয়ে ক্রেব চক্রে ভেঙে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 3 অণু NADH প্লাস H প্লাস প্লাস 1 অণু FADH2, 1 অণু GTP তৈরি করে। তাহলে কয় অণু এসিটাইল কোয়ে আসছিল? 2 অণু। তাহলে 2 অণু থেকে 4 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু NADH প্লাস, 2 অণু FADH2 এবং 2 অণু GTP তৈরি হবে। তাহলে আসো আমরা একটু সামারি করে নিই। এবং সের স্থানটা কোথায় হবে? মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে। কোথায় হবে? মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে। তাহলে কি কি হইলো? ক্রেব চক্রে কি কি হইলো? এই যে ক্রেব চক্রে কি হইলো? ক্রেব চক্রে হইলো হচ্ছে 6 অণু NADH2, তারপরে হচ্ছে 2 অণু FADH2 প্লাস 2 অণু, আচ্ছা 3 অণু FADH2 হবে, একটু ভুল আছে মনে হয়, 3 অণু FAD2H হবে, আর হচ্ছে 2 অণু GTP হবে। আচ্ছা 2 অণু FAD2H হবে। কারণ কি? টোটাল হচ্ছে ক্রেব চক্র থেকে আমরা টোটালি হচ্ছে 24 অণু এটিপি পাই। এই হিসাব আমি বুঝাই দিব কিভাবে, এটা মুখস্থ করার কিছু নাই, এই হিসাব বুঝাই দিব কিভাবে 6 অণু NAD2H প্লাস 2 অণু FAD2H প্লাস 2 অণু GTP হচ্ছে, এটা বুঝাই দিব একটু পরে। 4 নাম্বার ধাপ ইলেকট্রন পরিবহন তন্ত্র। কি? ইলেকট্রন পরিবহন অর্থাৎ ইলেকট্রন পরিবহন চেইনে বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে এই ইলেকট্রন পরিবহনটা ঘটে। এখান থেকেও কিছু এটিপি পাওয়া যায়। এখান থেকে কি পাওয়া যায়? এখান থেকে দেখো
NADH এবং FADH জারিত হয় এবং উৎপন্ন হয় 34 ATP প্লাস 6 অণু পানি এবং কি স্থান কোথায় মাইটোকন্ড্রিয়াল অভ্যন্তরীণ ঝিল্লি। তাহলে টোটাল সবার শোষণে কি কি তৈরি হয়, এই জিনিসগুলো তৈরি হয়। এটা আমরা একটু সামনে দেখব, হিসাব করে দেখব। এই যে এখানে আমরা দেখব, এখানে আমরা ফাইনালি এখানে আমরা চলে আসি। এখানে কি কি আছে, এখানে কি কি আছে দেখো। গ্লুকোজ থেকে কি হচ্ছে, পাইরুভিক অ্যাসিড। গ্লুকোজ থেকে কি হচ্ছে, এট ফার্স্ট কি ছিল, গ্লাইকোলাইসিসে, এই যে এট ফার্স্ট গ্লাইকোলাইসিসে ছিল, গ্লাইকোলাইসিসে কি হচ্ছিল, যে গ্লুকোজ H12O6, এই গ্লুকোজ ভেঙে কি তৈরি হচ্ছিল, পাইরুভিক অ্যাসিড। গ্লুকোজ তৈরি হয়ে ভেঙে কি হচ্ছিল, পাইরুভিক অ্যাসিড। গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড। এই যে গ্লাইকোলাইসিসে গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, সাথে সাথে 8 অণু এটিপি তৈরি হয়। কয়টা, 8টা এটিপি তৈরি হয়। কয়টা, এই হিসাবটা মনে রাখো। অর্থাৎ গ্লাইকোলাইসিসে যখন গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি হবে, সাথে সাথে কয়টা এটিপি তৈরি হবে, 8টা এটিপি তৈরি হবে। দ্বিতীয় ধাপ কি ছিল, এই যে পাইরুভিক অ্যাসিড তার অক্সিডেশন হবে, বা এই পাইরুভিক অ্যাসিড থেকে দ্বিতীয় ধাপে কি হবে, দ্বিতীয় ধাপে পাইরুভিক অ্যাসিড থেকে হবে হচ্ছে এসিটাইল কোয়ে, অর্থাৎ এসিটাইল কোয়ে সৃষ্টি, এসিটাইল কোয়ে সৃষ্টি। তাহলে এই ধাপে দেখো, এই দেখো পাইরুভিক অ্যাসিড থেকে কি তৈরি হচ্ছে, এসিটাইল কোয়ে। কি তৈরি হচ্ছে, এসিটাইল কোয়ে। তো এখানে কি তৈরি হচ্ছে, এখানে তৈরি হচ্ছে 3 অণু FAD2, 4 অণু হচ্ছে, অর্থাৎ অ্যাসিড দ্বিতীয় পর্যায়ে যখন এসিটাইল কোয়ে তৈরি হচ্ছে পাইরুভিক অ্যাসিড থেকে, তখন এখানে একটা থেকে 2টা NAD2H তৈরি হচ্ছে। একটা এসিটাইল একটা পাইরুভিক অ্যাসিড থেকে 2টা NAD2H তৈরি হচ্ছে। তাহলে কয়টা পাইরুভিক অ্যাসিড, এখানে 2টা পাইরুভিক অ্যাসিড, 2টা এসিটাইল কোয়ে। তাহলে একটা থেকে যদি 2টা হয়, তাহলে 2টা থেকে আরো 2টা হবে। তৃতীয় ধাপে কি হয়, এসিটাইল কোয়ে ক্রেব চক্রে যায়। ক্রেব চক্রে এখানে কি হয়, একটা থেকে কি হয়, 3টা NAD2H, একটা FAD2H আর একটা GTP তৈরি হয়। তাহলে কয়টা এসিটাইল কোয়ে তৈরি হয়েছিল, 2টা। তাহলে 2টা থেকে প্রত্যেকটা ডাবল হয়ে যাবে, তাহলে NAD2H তৈরি হবে 6টা, FAD2H তৈরি হবে 4টা, GTP তৈরি হবে 2টা। বুঝছে কিনা, এইটুকু বুঝছে কিনা বলো। তাহলে তৃতীয় ধাপটা তোমার কি, ক্রেব চক্র, ক্রেবস চক্র। এটুকু বুঝছি কিনা বলো। এটুকু বললে আমরা নেক্সট স্লাইডে যাব। এখন আসো টোটালি এই যে শক্তির হিসাবটা কিভাবে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়, কিভাবে শোষণ প্রক্রিয়াটা আমি লিখি। C6H12O6, এখানে 6টা অক্সিজেন দিয়ে এই শর্করাটা ভাঙবে, ভেঙে কি হবে, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু পানি
প্লাস 38 এটিপি শক্তি। কি তৈরি হবে? 38 এটিপি শক্তি। এই যে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু পানি, আর এই যে 38 এটিপি কিভাবে তৈরি হইলো? কিভাবে তৈরি হইলো? এটা কিসের মাধ্যমে তৈরি হয়েছে? সবাত শোষণ। কিসের মাধ্যমে? সবাত শোষণ। সবাত শোষণ। এই সবাত শোষণটাই এখন আমরা পড়ব। এই যে আমরা গ্লাইকোলাইসিসে পড়েছি 2 অণু পাইরুভিক অ্যাসিড, এটা আবার কই চলে যাবে? এটা দ্বিতীয় ধাপে চলে যাবে। সো এটা থেকে কিছু তৈরি হবে না। 2 অণু NADH থাকবে আর 4 অণু ATP থাকবে। 4 অণু ATP এখানে ব্যয়িত বস্তু, এটা আমরা ধরবো না, এটা তোমাদের বইয়ের না, এটা হচ্ছে ইন্টারে 2 অণু বাদ দেওয়া হয়, কিন্তু তোমাদের বইয়ের ক্ষেত্রে এটা এই 2 অণু কাউন্ট করতে হবে। তাহলে আসো একটা জিনিস বলে রাখি, এক অণু NAD2H প্লাস H প্লাস সমান 3 অণু ATP, অর্থাৎ একটা NAD2H সমান 3টা ATP। তাহলে 2টা NAD2H সমান হচ্ছে 6টা ATP, একটা NAD2H সমান 3টা ATP, তাহলে 2টা সমান হচ্ছে 6টা ATP, একটা NAD2H সমান 3টা ATP, সুতরাং 6টা সমান 18 ATP, একটা FeD2H সমান 2 অণু ATP, সুতরাং 2টা সমান 4টা ATP, একটা GTP সমান একটা ATP, সুতরাং 2টা সমান 2টা ATP। এটা বুঝছি কিনা? তাহলে এখানে কি তৈরি হচ্ছে দেখো, 2টা NAD2H, তাহলে একটা NAD2H থেকে তৈরি হয় ATP 3টা, তাহলে 2টা থেকে কয়টা তৈরি হবে? ভাইয়া 2টা থেকে 3 গুণ 2 6টা তৈরি হবে। বুঝছে কিনা? বুঝছে কিনা? তাহলে 2টা NAD2H থেকে কয়টা ATP তৈরি হচ্ছে? ফাইনালি তৈরি হচ্ছে 6টা। ফাইনালি কয়টা? 6টা। আর দেখো 4টা এমনি তৈরি হচ্ছে, তাহলে 6 আর হচ্ছে 4 10। অ্যাকচুয়ালি এখানে 4টা না, অ্যাকচুয়ালি এখানে 2টা তৈরি হয়। অ্যাকচুয়ালি এখানে 2টা ATP তৈরি হয়, অ্যাকচুয়ালি 2টা তৈরি হয়, আর উপর থেকে আসে হচ্ছে 6টা, এই টোটাল 8টা। তাহলে গ্লাইকোলাইসিসে কয়টা ATP পাই? 8টা ATP। কিভাবে? NAD2H থেকে পাই 6টা, আর 2টা ATP এক্সট্রা তৈরি হয়, এই 6 আর 2 টোটাল 8। আর এসিটাইল কোয়ে, এই এসিটাইল কোয়ে 2 অণু এসিটাইল কোয়ে তৈরি হবে। কোথায় থেকে? এই যে পাইরুভিক অ্যাসিড, এই পাইরুভিক অ্যাসিড থেকে এসিটাইল কোয়ে তৈরি হবে। 2 অণু কার্বন ডাই অক্সাইড এবং 2 অণু NADH2 তৈরি হয়, বা NADH প্লাস H প্লাস। তাহলে 2 অণু কার্বন ডাই অক্সাইড নিট উৎপাদন, আর 2 অণু NAD2H থেকে কি তৈরি হবে? 6 অণু ATP তৈরি হবে। কয় অণু ATP তৈরি হবে? 6 অণু। তাহলে এসিটাইল কোয়ের নিট প্রোডাকশন কত? 6 অণু ATP, 6 অণু ATP। আর গ্লাইকোলাইসিসের নিট প্রোডাকশন কত ছিল, বা মোট উৎপাদন ছিল 8 অণু ATP। আর এসিটাইল কোয়ের নিট প্রোডাকশন কত? 6 অণু ATP। আর ক্রেব চক্র আসো, কি চক্র? ক্রেব চক্র। ক্রেব চক্রে কি তৈরি হয় তোমার? দেখো এই এসিটাইল কোয়ে যখন তোমার ক্রেব চক্রে ঢোকে, তখন 4 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু NAD2H, 2 অণু FeD2H এবং 2 অণু GTP তৈরি করে। এখন আসো 4 অণু কার্বন ডাই অক্সাইড, 4 অণু কার্বন ডাই অক্সাইড হিসেবে থাকবে। 6 অণু NAD2H থেকে একটা NAD2H থেকে তৈরি হয় হচ্ছে, একটা NADH তৈরি হয় 3টা ATP, তাহলে 6টা থেকে কয়টা তৈরি হবে? 3 6 18 ATP। তাহলে এই যে 18 ATP। 2টা FeD2H থেকে, একটা FeD2H থেকে তৈরি হয় 2টা, তাহলে 2টা থেকে তৈরি হবে ভাইয়া 4টা। আর 2টা GTP, একটা GTP থেকে কয়টা তৈরি হয়? একটাই তৈরি হয়, তাহলে 2টা থেকে কয়টা তৈরি হবে? 2টা ATP তৈরি হবে। তাহলে টোটাল কয়টা হলো? 18 আর 2 কত? 22, 22 আর 2 24। তাহলে ক্রেব চক্রের নিট প্রোডাকশন কত? 24 ATP। তাহলে ক্রেব চক্রের নিট প্রোডাকশন কত? 24 ATP। তাহলে টোটাল ATP গুলা যোগ করো, এখানে দেখো, এখানে লিখি টোটাল ATP কত। তো 1 নাম্বার স্টেপ গ্লাইকোলাইসিস থেকে তোমার কত ছিল? গ্লাইকোলাইসিস থেকে ছিল 8টা। তারপরে 2 নাম্বার স্টেপ তোমার হচ্ছে এসিটাইল কোয়ে সৃষ্টি, ওখানে ছিল 6টা। এসিটাইল কোয়েতে কয়টা ছিল? 6টা। গ্লাইকোলাইসিস ছিল 8টা। 3 নাম্বার ক্রেব চক্র, ক্রেব চক্রে কয়টা? এখানে 6টা, ক্রেব চক্রে হচ্ছে তোমার 24টা। তাহলে এটা হচ্ছে ক্রেব চক্র, ক্রেব চক্র। তাহলে ক্রেব চক্রে 24টা, তাহলে টোটাল যোগ করো 24 আর 6 30, 30 আর 8 38। এই দেখো টোটাল 38 ATP। তাহলে শোষণ প্রক্রিয়ায় কত ATP তৈরি হয়? সবার শোষণে
38 এটিপি শক্তি তৈরি হয়। কত এটিপি? 38 এটিপি। এই হিসাবটা বুঝছো কিনা জানাও। এটা বুঝছো কিনা জানাও, বা কোথায় বোঝো নাই বলো, আবার রিপিট করি যে স্যার এই জায়গায় বুঝি নাই, ভাই এই জায়গায় বুঝি নাই। আমাদের গ্লাইকোলাইসিসে তৈরি হয়েছিল 2টা NADH2 আর তৈরি হয়েছিল হচ্ছে 4টা এটিপি। এখন কথা হচ্ছে এই 4টা থেকে 2টা এটিপি নষ্ট হয়ে যায়, অর্থাৎ গ্লুকোজ ভাঙতেই 2টা লেগে যায়। এর জন্য এই 2টাকে আর আমরা লিখি না, আমরা টোটালি বলে দিই যে 2 এটিপি হচ্ছে নিট প্রোডাকশন, 2টা হচ্ছে এটিপি তৈরি হয়েছে। ওই 4টা থেকে 2টা ব্যয়িত হয়েছে এই হিসাব আর আমরা করি না, আমরা ডিরেক্ট বলে দেই। তোমাদের বইয়ে ডিরেক্ট লেখা আছে 2 অণু এটিপি তৈরি হয় আর হচ্ছে 2টা NAD2 হয়। আর একটা NAD2 থেকে আবার 3টা এটিপি তৈরি হয়, তাহলে 2টা থেকে হবে 3 2 6টা, আর এই যে এখান থেকে তোমার 2টা, এই টোটাল 6 আর 2 এ 8 এটিপি। তাহলে তোমার এই যে গ্লাইকোলাইসিসে 8 আর এসিটাইল কোয়ে কত 6 আর ক্রেবস চক্রে 24টাই টোটাল 38টা। বুঝছি কিনা বল, বুঝছি কিনা? এখন এটা অ্যানসার করে দাও। সবার শোষণে 1 অণু গ্লুকোজ জারিত হয়ে কত অণু এটিপি তৈরি করে বলো, কত অণু? মাত্রই পড়াইলাম, বলো অ্যানসার দাও। ঠিক আছে, অনেকে অ্যানসার দিয়েছো এ। হ্যাঁ, এ কারেক্ট অ্যানসার। শেষ করে দিব, আমাদের বেশি স্লাইড নাই আর আমরা শেষের দিকে। শোষণ পরে শোষণের প্রভাবক সমূহ আর বাহ্যিক প্রভাব, অভ্যন্তরীণ আর বাহ্যিক প্রভাব পরে গুরুত্ব পরে শেষ করে দিব। আচ্ছা, ক্রেবস চক্রের মোট কত অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়? ক্রেবস চক্রে কত অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়? দেখেন, এই দেখেন, আপনাদের একটু ক্রেবস চক্রটা আবার দেখাই। এক পাশ থেকে হয়েছিল 2টা আর এক পাশ থেকে 2টা, তাহলে নিজেরাই অ্যানসার দেন। ক্রেবস চক্রে কত অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়? ক্রেবস চক্রে কত অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়? তাহলে 2 2 এ 4, ক্রেবস চক্রে 4 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। ক্রেবস চক্রে 4 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। আর এই যে দেখেন, পাইরুভিক অ্যাসিড থেকে যখন এসিটাইল কোয়ে তৈরি হয় তখন একটা পাইরুভিক থেকে একটা তৈরি হয়, আবার আরেকটা পাইরুভিক অ্যাসিড থেকে আরেকটা কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এর জন্যই শোষণে টোটাল 6টা কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। শোষণে টোটাল কয় অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়? শোষণে আপনার টোটাল হচ্ছে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু কার্বন ডাই অক্সাইড। তার মধ্যে 4টা আসবে হচ্ছে ক্রেবস চক্র থেকে, বাকি 2টা আসবে হচ্ছে কি, ওই যে পাইরুভিক অ্যাসিড যখন এসিটাইল কোয়ে হয়ে যায়, এসিটাইল কোয়ে হয়ে যাবে, অর্থাৎ পাইরুভিক অ্যাসিড যখন এসিটাইল কো হবে তখন 2টা, আর ক্রেবস চক্রতে কবে হবে? 4টা। এই টোটাল হচ্ছে 6টা। বুঝছেন কিনা? তাহলে এই কোশ্চেনটা অ্যানসার করেন যে মোট কত অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়? অ্যানসারস, হ্যাঁ 4টা। ভেরি গুড। আসেন এখন অবাধ শোষণ পড়ি, অবাধ শোষণের ধাপ সমূহ। অবাধ শোষণ কি ছিল? এখানে অক্সিজেনের কোনো প্রয়োজন হয় না, অক্সিজেনের প্রয়োজন নাই, অবাধ শোষণে অক্সিজেনের কোনো প্রয়োজন নেই। কোথায় ঘটে? সাইটোপ্লাজমে। অবাধ শোষণের কি প্রথম ধাপ কি? ওই গ্লাইকোলাইসিস, সেম গ্লুকোজের অসম্পূর্ণ জারণ।
এখানে কি কোনো সম্পূর্ণ জারণ হবে না। সবাত শোষণে গ্লুকোজের সম্পূর্ণ জারণ হয়, কিন্তু অবাত শোষণে গ্লুকোজের কোনো সম্পূর্ণ জারণ হবে না, হবে কি অসম্পূর্ণ জারণ হবে। কোথায় হবে? সাইটোপ্লাজমে হবে। কোথায় হবে? সাইটোপ্লাজমে হবে। প্রধান বিক্রিয়া কি? এক অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড হবে। কয় অণু পাইরুভিক অ্যাসিড হবে? 2 অণু। সবাত শোষণের প্রথম ধাপ কি ছিল? গ্লাইকোলাইসিস। ওইটা যেমন অবাত শোষণের ক্ষেত্রে এটাও সেম। শক্তি মোট কত এনএপি? টোটাল কত এটিপি শক্তি অবাত শোষণে তৈরি হয়? 4 এটিপি, মানে 4 এটিপি। 4টি শক্তি উৎপন্ন 2টি এটিপি ব্যবহার হয়ে যায়। নিট এটিপি কত? 2টা। অর্থাৎ সবাত শোষণের গ্লাইকোলাইসিসে টোটাল এটিপি পাওয়া যেত কয়টা? 8টা এটিপি। আর অবাত শোষণের প্রথম ধাপ অর্থাৎ গ্লাইকোলাইসিসে কয় অণু এটিপি পাওয়া যাচ্ছে? অনলি 2 অণু। তাহলে সবাত শোষণের প্রথম ধাপে পাওয়া যাচ্ছে 8 অণু এটিপি, আর অবাত শোষণের প্রথম ধাপে পাওয়া যাচ্ছে 2 অণু এটিপি। দ্বিতীয় ধাপ পাইরুভিক অ্যাসিডের বিজারণ। কোথায়? গ্লাইকোলাইসিসে পাইরুভিক অ্যাসিডের সাইটোপ্লাজমে থাকা বিভিন্ন বিভাজিত হয়। বিজারণের ফলস্বরূপ, আচ্ছা পড়ে নেবেন এটা কি। আচ্ছা দেখেন, এই যে অবাত শোষণ, অবাত শোষণের তো 2টাই ধাপ শুধু, একটা হচ্ছে গ্লুকোজের সম্পূর্ণ জারণ আর একটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের বিজারণ। এই পাইরুভিক অ্যাসিড বিজারণ হয়ে কার্বন ডাই অক্সাইড আর ইথাইল অ্যালকোহল তৈরি করে। কোথায়? ইস্ট। ইস্টের সাথে আমরা ইস্ট ব্যাকটেরিয়া লিখে রাখতে পারেন, ব্যাকটেরিয়া, 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 ইস্ট প্লাস ব্যাকটেরিয়া। অর্থাৎ ইথাইল অ্যালকোহল তৈরি হয় ইস্ট প্লাস ব্যাকটেরিয়ায়, আর ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় পেশিতে। কোথায়? পেশিতে। কোথায়? পেশিতে। তবে কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হয়ে থাকে। এক অণু গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিসের মাধ্যমে 2 অণু নিট এটিপি লাভ করে। কয় অণু এটিপি নিট এটিপি লাভ করে? 2 অণু। অবাত শোষণ প্রক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? অবাতে কোনটি উৎপন্ন হয় বলেন? পানি না, অবাতে ইথাইল অ্যালকোহল তৈরি হয়। অবাতে কি তৈরি হয়? ইথাইল অ্যালকোহল তৈরি হয়। তারপরে আসেন বাহ্যিক প্রভাব সমূহ। তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে শোষণ হার কমে যায়, আর 20 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শোষণের জন্য উপযুক্ত। সালোক সংশ্লেষণের জন্য উপযুক্ত ছিল 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর শোষণের জন্য উপযুক্ত হচ্ছে 20 থেকে 45, এটা মনে রাখবেন। আর 45 ডিগ্রি সেলসিয়াসের উপরে শোষণ হার কি হয়ে যায়? কমে যায়। তাহলে 20-এর নিচেও কমে যাবে, 45-এর উপরেও কমে যাবে। ভালো হবে কোথায়? 20 থেকে 45-এ। তারপরে আসেন অক্সিজেন। বলেন, অক্সিজেন তো সবার শোষণের জন্য লাগবেই। অক্সিজেন ছাড়া কি সবার শোষণ হবে? তাহলে অক্সিজেন যদি কমে যায় তাহলে সবার শোষণও কি হয়ে যাবে? কমে যাবে, বা শোষণই বন্ধ হয়ে যাবে আর কি। পানি প্রয়োজন কিনা? পানি শোষণ স্বাভাবিক হয়। পানি হচ্ছে পর্যাপ্ত পানি হলে কি হয়? শোষণ স্বাভাবিক হয়। আলো কি? সরাসরি আলোর কোনো দরকার নেই, শোষণে আলোর কোনো দরকার নেই। তবে দিনের বেলা কি থাকে? পত্ররন্ধ্র খোলা থাকে, তাই অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড কি করে? ত্যাগ করে। এতে কি হয়? সামান্য পরিমাণ শোষণ বাড়ে। তাহলে দিনের বেলা অক্সিজেন কি দেয়? ছেড়ে দেয়, আর কার্বন ডাই অক্সাইড কি করে? গ্রহণ করে। সরি, দিনের বেলা না, সরি, এটা হবে পত্ররন্ধ্র খোলা থাকে তাই অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড কি করে? ত্যাগ করে। হ্যাঁ, দিনের বেলায় আলোতে পত্ররন্ধ্র খোলা থাকে, তাহলে O2 গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড কি করে? ত্যাগ করে। এতে কি হয়? শোষণ হার সামান্য পরিমাণ বেড়ে যায়। আর কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব যদি বেড়ে যায়, শোষণ কিছুটা কি হয়ে যাবে? কমে যাবে। কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখেন, অক্সিজেন যদি কমে যায়, অক্সিজেন যদি কমে যায় তাহলে শোষণ কি হবে? শোষণও কমে যাবে। আর কার্বন ডাই অক্সাইড যদি বেড়ে যায় তাহলে শোষণ কি হয়ে যাবে? শোষণ কি হয়ে যাবে? কমে যাবে। উল্টা জিনিস কিন্তু দেখেন,
অক্সিজেন যদি কমে যায় শোষণও কমে যায়, কিন্তু কার্বন ডাই অক্সাইড যদি বেড়ে যায় শোষণ কমে যায়। অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যদি কমে যায় তাহলে শোষণ বেড়ে যাবে। কার্বন ডাই অক্সাইড যখন বেশি থাকে তখন শোষণ কমে যায়, তাহলে কার্বন ডাই অক্সাইড যখন কম থাকবে তখন শোষণ বেড়ে যাবে। অক্সিজেনের উল্টা। এটা মনে রাখো, এটা মনে রাখো। আবার একটু বলি, উল্টা। এটা একটু দেখো, O2 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 যদি O2 যদি কমে যায় তাহলে শোষণও কি হয়ে যাবে? কমে যাবে। আর CO2 যদি কমে যায় উল্টা ঘটনা ঘটবে, শোষণ কি হয়ে যাবে? বেড়ে যাবে। শোষণ কি হয়ে যাবে? বেড়ে যাবে। এটা কিসের? শোষণের। আর সালোক সংশ্লেষণে তার ভিন্ন ঘটনা। সালোক সংশ্লেষণের ক্ষেত্রে যদি বলি, সালোক সংশ্লেষণের ক্ষেত্রে কি হয় দেখো, সালোক সংশ্লেষণের ক্ষেত্রে কি হয়, যদি অক্সিজেন বায়ুমণ্ডলে অক্সিজেন যদি বেড়ে যায় তাহলে সালোক সংশ্লেষণ কি হবে? অক্সিজেন যদি বেড়ে যায় তাহলে সালোক সংশ্লেষণ কি হয়ে যাবে? কমে যাবে। আর যদি কার্বন ডাই অক্সাইড যদি বেড়ে যায় তাহলে সালোক সংশ্লেষণ কি হয়ে যাবে? বেড়ে যাবে। একটু দেখো, অক্সিজেন যদি শোষণে বেড়ে যায় তাহলে শোষণ কি হয়ে যাবে? কমে যাবে। আর কার্বন ডাই অক্সাইড যদি কমে যায় শোষণ বেড়ে যাবে। উল্টা জিনিস দেখো, কার্বন ডাই অক্সাইড যদি বেড়ে যায় সালোক সংশ্লেষণ বেড়ে যাবে, আর অক্সিজেন যদি বেড়ে যায় সালোক সংশ্লেষণ কমে যাবে। বুঝছি কিনা? তাহলে এইখানে অক্সিজেন কমলে শোষণ কমতো, তাহলে অক্সিজেন বাড়লে শোষণ বাড়বে। এখানে অক্সিজেন বাড়লে সালোক সংশ্লেষণ কমতেছে, উল্টা জিনিস। এখানে অক্সিজেন যদি বাড়তো তাহলে শোষণও বাড়তো, এখানে অক্সিজেন বাড়লে সালোক সংশ্লেষণ কমে যায়। এখানে কার্বন ডাই অক্সাইড যদি কমে তাহলে শোষণ বেড়ে যায়, কিন্তু এখানে কার্বন ডাই অক্সাইড যদি বাড়ে তাহলে শোষণ বাড়ে। অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যদি কমে যায় সালোক সংশ্লেষণও কমে যাবে। বুঝছি কিনা? এটা বুঝছি কিনা জানো? এটা বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা জানো? এতটুকু বুঝছি কিনা জানো? ঠিক আছে, এখন এই যে শোষণ, সালোক সংশ্লেষণের যেমন অভ্যন্তরীণ আর বাহ্যিক প্রভাবক ছিল, তেমনি শোষণেরও কিছু কি আছে? অভ্যন্তরীণ প্রভাবক আছে। সেগুলো কি? খাদ্যদ্রব্য, উৎসেচক কি? এনজাইম। তারপরে কি? কোষের বয়স। তারপরে কি? অজৈব লবণ। তারপরে কি? কোষ মধ্যস্থ পানি। এখন খাদ্যদ্রব্যের পরিমাণ এবং শোষণের হার নিয়ন্ত্রণ করে। খাদ্যদ্রব্য যদি বেশি থাকে তাহলে শোষণ কম হবে, আর খাদ্যদ্রব্য যদি কম থাকে তাহলে শোষণ বেশি হবে। তারপরে আসো কোষের বয়স। অল্প বয়স্ক এবং ভাজক কোষে প্রোটোপ্লাজম বেশি থাকে। অল্প বয়স্ক এবং ভাজক বেশি বেশি বিভাজিত হয় এমন কোষে শোষণের হার কি? এমন কোষে শোষণের হার বেশি। আর বয়স্ক কোষের ক্ষেত্রে শোষণ হার কম। তারপরে আসো অজৈব লবণ। কোষের স্বাভাবিক কাজের জন্য অপরিহার্য কোনো কোনো
লবণ বেশি হলে শোষণ ব্যাহত হতে পারে, অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত যখন লবণ থাকবে তখন শোষণ ব্যাহত হবে। তারপরে কোষ মধ্যস্থ পানি, এটা কি শোষণিক যে বস্তু আছে ওইটাকে দ্রবীভূত করতে এইটা লাগবে, এই কোষ মধ্যস্থ পানি লাগবে। এখন এটা অ্যান্সার করে ফেল। বায়ুতে কোন গ্যাসের ঘনত্ব বেড়ে গেলে শোষণের হার কমে যায়? আমি পড়াইছি কোনটার হার বেড়ে গেলে শোষণ কমে যাবে, বলো কোনটার হার বেড়ে গেলে শোষণ কমে যাবে? বায়ুতে কোন গ্যাসের ঘনত্ব বেড়ে গেলে শোষণের হার কমে যায়? অ্যান্সার ক, ভেরি গুড, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে শোষণের হার কমে যাবে, ভেরি গুড, একটু আগে পড়িয়েছি। ঠিক আছে, নেক্সট স্লাইড। শোষণের গুরুত্ব, অবাধ শোষণের গুরুত্ব কোথায়? পাউরুটি শিল্পে লাগে। কিসে লাগে? পাউরুটি শিল্পে লাগে। তারপরে কি মদ শিল্পে, অর্থাৎ ফার্মেন্টেশন প্রক্রিয়ায় কি তৈরি করা হয়? মদ, অ্যালকোহল তৈরি করা হয়, ওইখানে কি লাগে? এই অবাধ শোষণের প্রয়োজনীয়তা আছে। দুগ্ধ শিল্পে লাগে, ফার্মেন্টেশন প্রক্রিয়ায় দুগ্ধ তৈরি করতে এটা লাগবে। ভিটামিন প্রস্তুতিতে ইস্টের সাহায্যে ফার্মেন্টেশন ঘটিয়ে থায়ামিন এবং রিবোফ্লাভিন নামক ভিটামিন B1 এবং B2, ভিটামিন B1 B2 উৎপাদন করা হয়। তাহলে ইস্টের সাহায্যে ফার্মেন্টেশন ঘটিয়ে কি কি তৈরি করা হয়? ভিটামিন B1 এন্ড ভিটামিন B2, থায়ামিন এবং রিবোফ্লাভিন। তারপরে ওষুধ শিল্পে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় বিভিন্ন ওষুধ কি তৈরি করা? অ্যান্টিবায়োটিক, পেনিসিলিন, তারপরে হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন, টেট্রাসাইক্লিন, এগুলো তৈরি করা হয়। চা তামাক শিল্পে, চা এবং তামাক শিল্পে এটা লাগে। তারপরে হচ্ছে অ্যালকোহল শিল্পে বিভিন্ন পরিমাণ এই শর্করার সাথে ইস্ট মিশিয়ে ফার্মেন্টেশনের মাধ্যমে অ্যালকোহল তৈরি করা হয়। তারপরে আসো শোষণ এবং সালোক সংশ্লেষণের গুরুত্ব। সালোক সংশ্লেষণ কি ছিল? এটা তোমাদের সিকিউর জন্য খ নাম্বারও আসতে পারে, গ নাম্বারও আসতে পারে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে, এই সূর্যের যে আলো ছিল এই আলোটাই কি হয়? উদ্ভিদ তার মধ্যে শর্করা জাতীয় খাদ্য হিসাবে কি রাখে? স্থির রাখে। অর্থাৎ কি কি তোমার হচ্ছে এই যে তোমার আলোক শক্তিটা, সূর্যের আলোক শক্তিটা রাসায়নিক শক্তিতে পরিণত হচ্ছে। আর সালোক সংশ্লেষণে কি শক্তি সঞ্চিত হয়, তাই না? এই দেখো সূর্যের আলোক শক্তি হচ্ছে কি রাসায়নিক শক্তিতে কনভার্ট হচ্ছে। আর সালোক সংশ্লেষণে কেবল ক্লোরোপ্লাস্টেই কোথায়? ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষে ঘটবে। অন্যদিকে শোষণ আসো, শোষণ কি রাসায়নিক স্থিতিশক্তিকে গতিশক্তিতে রূপান্তর করে। অর্থাৎ এই যে কার্বোহাইড্রেট ছিল C6H12O6, যেটা হচ্ছে সালোক সংশ্লেষণে পাওয়া গেছে, ওইটাকে ভেঙে সে কি তৈরি করবে? এটিপি তৈরি করবে। শোষণের শক্তি কি হয়? নির্গত হয়। আর হচ্ছে সালোক সংশ্লেষণের শক্তি কি হইতো? স্থির মানে সঞ্চিত হতো। আর সালোক সংশ্লেষণ কেবলমাত্র ক্লোরোপ্লাস্ট যে কোষে আছে ওই কোষেই ঘটবে। আর শোষণ তোমার সকল কোষে ঘটবে। সালোক সংশ্লেষণ সূর্যালোকের উপস্থিতিতে কেবলমাত্র দিনের বেলাতে চলে, আর এটা দিন রাত 24 ঘন্টা চলবে। সালোক সংশ্লেষণ সাধারণ শর্করা এবং অক্সিজেন তৈরি করে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি তৈরি হইতো? শর্করা তৈরি হইতো, অক্সিজেন তৈরি হইতো, সাথে কি তৈরি হইতো? পানি তৈরি হইতো, 6 অণু পানি তৈরি হইতো, H2, 6 অণু পানি তৈরি হইতো। আর সালোক সংশ্লেষণের প্রধান কাঁচামাল কি? পানি এবং কার্বন ডাইঅক্সাইড। আর শোষণে কি হয়? পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। আর এখানে কি তৈরি হয়? অক্সিজেন তৈরি হয় বাই প্রোডাক্ট হিসাবে। শোষণের শক্তি পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তারপরে সবার শোষণ এবং অবাধ শোষণের মধ্যে পার্থক্য। সবার শোষণে কি হয়? অক্সিজেনের প্রয়োজন। সবাত এখানে কি লাগবে? O2 প্রয়োজন, O2 প্রয়োজন। আর অবাধ এখানে O2 প্রয়োজন নেই, O2 প্রয়োজন নেই। এই যে অক্সিজেনের প্রয়োজন হয় না। শোষণিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়, আর এখানে শোষণিক বস্তু আংশিকভাবে জারিত হয়। এতে পানি উৎপন্ন হয়। তাহলে সবাতে কি হয়? পানি তৈরি হয়, H2O তৈরি হয়। কিন্তু অবাতে এখানে পানি তৈরি হয় না। এতে বিপুল পরিমাণ শক্তি, দেখো 600
86 কিলো ক্যালোরি শক্তি তৈরি হয়, আর এতে সামান্য 56 কিলো ক্যালোরি শক্তি তৈরি হয়। তারপরে কি আছে? থ্যাংক ইউ। আজকের মতো আমাদের স্লাইড এখানে শেষ। চ্যাপ্টারটা বুঝছো কিনা